বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি যে কোর্স তোমাদের সাথে পড়াচ্ছি সেটা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। 1605 কোর্ট স্পেনের মুসলমানদের ইতিহাস, লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম দ্বিতীয় হাকাম ও তার শাসনামলে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন। উপস্থাপনায় আছি মোহাম্মদ জলিলুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আবারও স্বাগতম সবাইকে। আমরা প্রথমেই শুরু করব আজকে হাকাম ইবনে তৃতীয় আব্দুর রহমান ইবনে মোহাম্মদের পরিচয় দিয়ে। তো তার নাম ছিল দ্বিতীয় হাকাম ইবনে তৃতীয় আব্দুর রহমান, পিতার নাম তৃতীয় আব্দুর রহমান, উপাধি আল মুনতাসির বিল্লাহ। জন্ম 915, মৃত্যু 976। শাসনকাল ছিল খলিফা হিসেবে 961 থেকে 976 সাল পর্যন্ত। মোট শাসনকাল 15 বছরে প্রায় 15 বছর যাবৎ আন্দালুসিয়ার জ্ঞান চর্চার অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে টিকেছিলেন। আমাদের আজকের যে টপিকস, প্রসঙ্গত শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে হাকামের ভূমিকা, এটা নিয়ে আমাদের মূলত আলোচনা। তৎকালীন আব্দুর রহমানের রেখে যাওয়া আন্দালুসিয়াকে দ্বিতীয় হাকামের সুযোগ্য নেতৃত্বে জ্ঞান বিজ্ঞানের একটা উৎকর্ষ সাধিত হয়েছিল, সেই ইতিহাস আমরা পড়ব। মূলত 10ম শতাব্দীতে স্পেনের অবস্থা এরকম একটা ছিল যে তৎকালীন স্পেনের রাজধানী বা উমাইয়া খিলাফতের রাজধানী কর্ডোবা হয়ে উঠেছিল বিশ্বমানের একটা শহর। আর এই বিশ্বমানের এই শহরটিতে 600-রও বেশি পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল। তার মধ্যে বড় বড় যে লাইব্রেরিগুলো ছিল, এই লাইব্রেরিগুলোতে বইয়ের সংখ্যা ছিল 4 লাখেরও অধিক। নানা ভাষার বই এই লাইব্রেরিগুলোতে সংরক্ষিত ছিল। বিশ্বমানের শহর কর্ডোভা শিক্ষাহীন ইউরোপের সাথে সমৃদ্ধ মুসলিম সংস্কৃতির পরিচয়ের একটা যোগসূত্র স্থাপন করেছিল সেই আন্দালুসিয়া। এবং ইউরোপের মধ্যেই যারা শিক্ষিত হতে চাইতো তারা অনেকেই আন্দালুসিয়ায় বা কর্ডোভা নগরীতে গমন করত। এমনকি দেখা গিয়েছে 10ম শতাব্দীর বিখ্যাত পোপ দ্বিতীয় সিলভেস্টার, তিনিও শিক্ষা গ্রহণ করেছিলেন সেই কর্ডোভার বিখ্যাত বিদ্যালয় থেকে, বিখ্যাত শিক্ষা কেন্দ্র থেকে। এবং মুসলিম বিজ্ঞানী, ঐতিহাসিক, দার্শনিকদের সেই নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন জ্ঞান চর্চার প্রেরণা, এগুলো দিকে তিনি অভিভূত হয়েছিলেন। বলা বাহুল্য যে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, এই দেশগুলোতে যে দ্বাদশ শতাব্দীর পরেই বা তার পরবর্তী সময়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, জ্ঞান চর্চার কেন্দ্রগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জ্ঞান চর্চার কেন্দ্রগুলোর থেকে যে পুস্তক সংগ্রহ করা হতো বা গ্রন্থ সংগ্রহ করা হতো বা করা হয়েছিল, সেই গ্রন্থগুলো মূলত ছিল কর্ডোভার সেই বিখ্যাত লাইব্রেরিতে বিদ্যমান, বা কর্ডোভার সেই বিখ্যাত লাইব্রেরিগুলোতে স্থান পাওয়া সেই বইগুলোর ল্যাটিন ভাষার সংস্করণ হিসেবে সেই বইগুলো তৎকালীন সময়ে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালির বিশ্ববিদ্যালয়গুলো ব্যবহার করত। অত্যন্ত গৌরবদীপ্ত, অত্যন্ত জ্ঞান বিজ্ঞানের
পৃষ্ঠপোষক হিসেবে দ্বিতীয় হাকাম মুসলমানদের ইতিহাসে মুসলিম আন্দালুসিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে তিনি তার শাসনকালটা কিভাবে পরিচালনা করেছিলেন এবং কি কাজ করে তিনি এত বিখ্যাত হতে পেরেছিলেন, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তৎকালীন সময়ের আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি স্পেনের। আমরা যথারীতি জানি যে স্পেনের মানচিত্র এখন তাহলে দ্বিতীয় হাকামকে কি করতে হয়েছিল? প্রথমে কিছু সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। অর্থাৎ তার বাবা আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, আর দ্বিতীয় হাকাম জ্ঞান চর্চায় উৎসাহী থাকার কারণে তৃতীয় হাকামকে খ্রিস্টানরা কিছুটা দুর্বল শাসক হিসেবেই মনে করেছিল, যে জ্ঞান চর্চার সুযোগে হয়তোবা তিনি শাসন কার্যে সেভাবে মনোনিবেশ করতে পারবেন না। এবং খ্রিস্টানরা এই সুযোগটাই গ্রহণ করেছিল। স্পেনের উত্তর অঞ্চলে যে খ্রিস্টানরা ছিল তার মাঝে যেমন ক্যাস্ট্রাইলরা, লিওনীয়রা, নেভেরিরা, এরা হচ্ছে এই সুযোগটা গ্রহণ করেছিল। হয়তো তারা মনে করেছিল যে আব্দুর রহমানের মতো ওসি চালনায় দ্বিতীয় হাকাম সেভাবে পারদর্শী হয়ে উঠবে না, কারণ তিনি জ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত থাকাকে পছন্দ করেন। এই কারণেই তারা কি করেছিল, একটা সুযোগ গ্রহণ করে বসেছিল এবং যে কোনো ভাবেই হোক হাকামের সাফল্যের বাধা দিতে চেয়েছিল। হাকাম যেন তার পিতার মতো সাফল্য অর্জন করে স্পেনের অপ্রতিরোধ্য শাসক হিসেবে গ্রহণযোগ্যতা না পায়, এ কারণেই তারা হয়েছিল কি তার পথে বাধা হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু হাকাম দমে দেওয়ার পাত্র ছিলেন না। পিতার ন্যায় যুদ্ধে ততটা, কূটনীতিতে ততটা পারদর্শী না হলেও তিনি কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছিলেন। এবং সেই অভিযানগুলো কি ছিল? যে তৃতীয় আব্দুর রহমানের সম্পাদিত যে চুক্তিগুলো ছিল, আমরা জানি যেমন রাজা শ্যাঙ্ককে আব্দুর রহমান কি করেছিল, চিকিৎসা সহায়তা দিয়েছিল এবং পরবর্তী সময়ে কিছু দুর্গ হস্তান্তরের বিনিময়ে কি করেছিলেন, যে তাকে সামরিক সহায়তা প্রদান করেছিলেন সেই আরাগনদের বিরুদ্ধে। কিন্তু এই শ্যাঙ্কো পরবর্তী সময়ে হাকামের জ্ঞান চর্চার প্রতি উৎসাহ দেখে মনে করেছিলেন যে হাকাম হয়তোবা সেভাবেই তার পিতার নেই সাম্রাজ্যকে স্থিতিশীল হিসেবে রাখতে পারবেন না। এভাবেই তিনি কি করেছিলেন, তার চুক্তিগুলোকে বাতিল করে দিয়েছিলেন। এবং দ্বিতীয় হাকামের জ্ঞান চর্চাকে খ্রিস্টানদের দুর্বলতা মনে করা অত্যন্ত, হাকামকে তারা মনে করেছিল যে তিনি জ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত আছেন, হয়তোবা শত্রুর দিকে সময় দেওয়ার সুযোগ সে পাবেন না। আর এই সুযোগটা তারা কাজে লাগিয়েছিল এবং তারা একটা ঐক্যজোট গঠন করেছিল এবং মুসলমানরা যেন স্পেন থেকে চিরতরে চলে যায় এবং মুসলিম শাসন যেন স্পেনে আর প্রতিষ্ঠিত হতে না পারে, এজন্য তারা একটা সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখিয়েছিল। খ্রিস্টানদের বিরুদ্ধে দ্বিতীয় হাকামের গৃহীত ব্যবস্থাগুলো কি কি ছিল? খ্রিস্টানদের বিরুদ্ধে দ্বিতীয় হাকাম যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন, সেই ব্যবস্থাটা হচ্ছে তার বিখ্যাত সেনাপতি গালিবের নেতৃত্বে অভিযান অব্যাহত রাখা এবং প্রথম যে শর্ত ভঙ্গকারী শ্যাঙ্কোকে সমুচিত শিক্ষা দেওয়া, এবং তিনি করেছিল না তাই মুসলিম সম্মিলিত বাহিনী গঠন করে শ্যাঙ্কোর বিরুদ্ধে প্রথম অভিযান পরিচালনা করেছিলেন। শ্যাঙ্কোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পরে লিওনের রাজাকেও গালিব কি করেছিলেন, পরাজিত করেছিলেন এবং শ্যাঙ্কোর সাথে চুক্তি বাতিল করেছিলেন এবং অর্ডনাকে সাহায্য সহযোগিতা দিয়েছিলেন। অর্ডনার সাথে মৈত্রী বা উমাইয়া মৈত্রী জোট হিসেবে তিনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন অর্ডনা চতুর্থকে। এরপরে হচ্ছে সেনাপতি গালিদের নেতৃত্বে ক্যাস্টাইলদের বিরুদ্ধে, অর্থাৎ ক্যাস্টাইল রাজারাও কি করেছিল, সুযোগ পেয়ে বসেছিল এবং নেভারির রাজারাও কি হয়েছিল, সুযোগ পেয়ে বসেছিল। তাহলে ক্যাস্টাইল হচ্ছে উত্তরাঞ্চলের শহর। এই উত্তরাঞ্চলের শহরের খ্রিস্টান রাজারাই হচ্ছে একটা সম্মিলিত গোট গঠন করেছিল দ্বিতীয় হাকামের বিরুদ্ধে।
হাকাম অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে সেনাপতি গালিবের নেতৃত্বে এবং মুসলিম প্রাদেশিক শাসনকর্তাদের প্রেরিত সৈন্যের সাহায্যে তিনি কি করেছিলেন, একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পেরেছিলেন এবং সম্মিলিত খ্রিস্টান বাহিনীকে কিন্তু সমুচিত শিক্ষা দিতে পেরেছিলেন। এবং তিনি প্রমাণ করেছিলেন যে তার বাবা আব্দুর রহমানের ওসি এবং দ্বিতীয় হাকামের মসি দিয়ে স্পেনের অন্ধকার বিদরিত হয়েছে এবং হাকাম শুধু মসি চালনায় পারদর্শী নয়, তিনি প্রয়োজন হলে ওসি চালাতেও পারদর্শী। এর সমুচিত শিক্ষা তিনি কি করেছিলেন, দিয়েছিলেন সেই তৎকালীন খ্রিস্টান সম্মিলিত ঐক্যজোটকে। এরপরে হাকামকে যে কাজটা করতে হয়েছিল সেটা হচ্ছে ফাতেমীয়দের সাথে বিরোধে জড়িয়ে পড়তে হয়েছিল। ফাতেমীয়দের সাথে বিরোধটি কিরকম ছিল যে তৃতীয় আব্দুর রহমানের সময় থেকেই, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান যখন ক্ষমতায় আসে সেটা ছিল 912 সাল। আর 912 সালের 3 বছর আগে, মাত্র 3 বছর আগেই হচ্ছে একটা খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আফ্রিকায়। সেই খিলাফতটার নাম হচ্ছে কি ফাতেমীয় খিলাফত। এবং এরা গোপনে গোপনে গোটা মুসলিম বিশ্বে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য দায়ী প্রেরণ করেছিল। আর তৎকালীন উত্তর আফ্রিকা হয়ে তারা স্পেনেও তাদের এজেন্ট, তাদের প্রচারক, তাদের দায়ী প্রেরণ করেছিল। কিন্তু এই বিষয়টা উমাইয়া শাসকরা ছিল সুন্নি মতাদর্শের অনুসারী আর ফাতেমীয়রা ছিল শিয়া মতাদর্শের অনুসারী। আর এ কারণেই ফাতেমীয়দের সাথে উমাইয়াদের একটা দ্বন্দ্ব বিদ্যমান ছিল। আর এই দ্বন্দ্বের কারণেই মূলত উভয় শক্তির বিরোধ। এবং ফাতেমীয়রা একের পর এক উত্তর আফ্রিকায় যে ইদ্রিসীয় যে উমাইয়া মিত্রর ছোট্ট একটা রাজ পরিবার আফ্রিকায় শাসন কার্য পরিচালনা করছিল, তাদেরকে পরাজিত করে ফাতেমীয়রা একের পর এক প্রভাব বিস্তার করছিল। এবং উত্তর আফ্রিকায় হাকামের যে করদ রাজ্যসমূহ ছিল সেগুলো ফাতেমীয়রা কি করছিল, আস্তে আস্তে দখল করে ফেলছিল। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে সেনাপতি গালিবকে হাকাম প্রেরণ করেছিলেন এবং সেনাপতি গালিব অত্যন্ত দক্ষতার সাথে কি করেছিলেন, ফাতেমীয়দের মোকাবেলা করেছিলেন এবং ফাতেমীয়দের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছিলেন এবং ফাতেমীয়দের উত্তর আফ্রিকা থেকে বিতাড়িত করে ফাতেমীয়দের খিলাফত মূলত কায়রো কেন্দ্রিক হয়ে যায় এই দ্বিতীয় হাকামের আমলে। অর্থাৎ তারা মাহদিয়া থেকে বা কায়রোয়ান থেকে তাদের রাজধানী নিয়ে চলে যান কাহিরা নগরীতে বা বর্তমান কায়রো নগরীতে। এরপরে আমরা দেখব যে হাকামের সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গৌরবান্বিত যে সময়টা, সেই সময়টা ছিল শিক্ষা সংস্কৃতির উন্নয়ন। বলা হচ্ছে যে আব্দুর রহমানের ওসি গোটা ইউরোপকে কি করেছিল, গোটা ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করেছিল এবং তার পুত্র দ্বিতীয় হাকামের মসি গোটা ইউরোপের অন্ধকারাচ্ছন্ন ইউরোপকে আলোকিত করেছিল তার জ্ঞান সাধনা, জ্ঞান চর্চা এবং জ্ঞানের পৃষ্ঠপোষকতা দিয়ে। ঠিক এরকম একটা বাস্তবতায় দ্বিতীয় হাকাম ক্ষমতায় এসে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মোকাবেলার পরে তিনি কি করেছিলেন, জ্ঞান চর্চার জন্য মনোনিবেশ করেছিলেন এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দান করেছিলেন। তার সম্পর্কে ঐতিহাসিক মূল্যায়ন হচ্ছে, ঐতিহাসিক ইবনে খালদুন তার সম্পর্কে বলেছেন, সাহিত্য ও বিজ্ঞান চর্চার প্রতি তার যে গভীর অনুরাগ
তার সমসাময়িক অন্য কোনো নৃপতির মাঝে সেটা ছিল না, এবং জ্ঞানীগুণীদের যে তিনি সম্মান করতেন তা অত্যন্ত উমাইয়া শাসনের জন্য অত্যন্ত গৌরবের। ঐতিহাসিক জোসেফ ম্যাক বলেছিলেন, জোসেফ ম্যাকের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে কথাটা বলেছিলেন যে হাকাম আন্দালুসিয়ায় সভ্যতার পরিপূর্ণতা আনয়ন করতে কর্ডোভা নগরীকে ইউরোপের বাতিঘর হিসেবে তিনি পরিণত করেছিলেন। অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত সঠিক মূল্যায়ন আমরা মনে করি। মোহাম্মদ বিন আমিরকে দায়িত্বশীল নিয়োগ, অর্থাৎ মোহাম্মদ বিন আমির বলতে আমরা হাজিব আল মনসুরের কথা বলছি। এই মোহাম্মদ বিন আমিরের রাজকার্যে অভ্যস্ত হওয়ার সময় কিন্তু ছিল এই হাকামের সময়। তিনি জ্ঞান চর্চায় মনোনিবেশ করেছিলেন এবং যোগ্য একজন ব্যক্তি মোহাম্মদ বিন আমিরকে তিনি কি করেছিলেন, তার কার্যাবলীর ভার অর্পণ করেছিলেন। ভারপ্রাপ্ত কার্যাবলীগুলো রাজ্যের সংহতি বিধান, বিদ্রোহের মোকাবেলা এবং জনকল্যাণ যেন বিঘ্নিত না হয়, সে কারণে তিনি কি করেছিলেন, মোহাম্মদ বিন আমিরকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই বিভাগটাকে দেখাশোনা করো। এরপরে তিনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে স্বতন্ত্র একটা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। অত্যন্ত সময়োচিত পদক্ষেপ ছিল। স্বতন্ত্র শিক্ষা বিভাগ এবং তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন। অর্থাৎ স্বতন্ত্র শিক্ষা বিভাগ বলতে যে শিক্ষা বিস্তারে, শিক্ষার প্রচার এবং প্রসারে যেন কোনো বাধাগ্রস্ততা না আসে, শিক্ষার উন্নয়নে যেন সরকারি সহায়তা এবং সরকারি সহায়তার জন্য কোনো অভাব না হয়, সে কারণে তিনি এটাকে একটা স্বতন্ত্র বিভাগ হিসেবে চালু করেছিলেন। এবং নিজে মহাপরিচালকের দায়িত্বে থেকেও তিনি কি করেছিলেন, তার ভাই মুনজিরকে দ্বারা কি করেছিলেন, তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন আলাদা। এবং অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত যোগ্যতার সাথে জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজগুলো যেন বাধাগ্রস্ত না হয়, এই কারণে তিনি কি করেছিলেন, স্বতন্ত্র শিক্ষা বিভাগ চালু করেছিলেন এবং তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি আমরা জানি, তৎকালীন সময়ে কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের জগৎজোড়া খ্যাতি ছিল। তার সমসাময়িক কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় এবং ইরাকের বা বাগদাদের নিজামিয়া মাদ্রাসা। খ্যাতির তুলনামূলক বিচারে কর্ডোভা ছিল অনেক এগিয়ে, এবং কর্ডোভার যে বিশ্ববিদ্যালয়, সেখানে জ্ঞান চর্চার যে বিভিন্ন শাখা, যেমন সাহিত্য, ইতিহাস, গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সকল শাখা, কোরআনের তাফসির অধ্যয়ন, হাদিসের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা বিশ্লেষণ অধ্যয়ন, সে কর্ডোভা বিশ্ববিদ্যালয় চলত। এবং জ্ঞানগর্ভ আলোচনা, সেখানে এমন জ্ঞানগর্ভ আলোচনা হতো যে তাতে অংশগ্রহণ করার জন্য ইউরোপের ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, অন্যান্য দেশ থেকে সেই শিক্ষায়তনে মানুষরা আসতো। এবং তার সম্পর্কে বলা হচ্ছে যে আব্দুর রহমানের দিগ্বিজয়ে ওসি সমগ্র ইউরোপে আলোড়ন সৃষ্টি করে এবং তার পুত্র হাকামের মসি আলোর প্রবাহ সৃষ্টি করে অন্ধকারাচ্ছন্ন ইউরোপের নবযুগের সূচনা করেছিলেন। এভাবেই কর্ডোভা নগরীর গুরুত্বপূর্ণ কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সে অবদান চলমান রাখতে পেরেছিলেন। এরপরে বিশ্বমানের নগর হিসেবে কর্ডোভার আবির্ভাব। আমরা জানি যে তৎকালীন সময়ে কর্ডোভা হয়ে উঠেছিল অন্যতম নগরের রানী। চলনে, বলনে, কথনে, পোশাক পরিচ্ছেদে কর্ডোভা হয়ে উঠেছিল বিশ্বমানের একটি শহর। এবং এই কর্ডোভা বা আন্দালুসিয়ায় পরবর্তী সময়ে যে সভ্যতা গড়ে উঠেছিল, এবং এই সভ্যতাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ইউরোপে যে রেনেসাঁ, এই রেনেসায় এই আন্দালুসিয়ার মাধ্যমে বা আইবেরীয় দ্বীপে মুসলিম শাসনের মাধ্যমে মুসলিমদের
সমৃদ্ধ সভ্যতা এবং সংস্কৃতিতে অভ্যস্ত বা পরিচিত হয়েছিল এবং এই কর্ডোভা নগরীর জগৎজোড়া খ্যাতি বিদ্যমান ছিল। ঐতিহাসিক ডোজি মন্তব্য করেন, এই সময়ে স্পেনের প্রায় সকলেই লিখতে পড়তে পারত, অথচ কয়েকজন ধর্মযাজক সম্ভ্রান্ত বংশীয় লোক ছাড়া গোটা খ্রিস্টান ইউরোপ নিরক্ষরতায় নিপতিত ছিল। অত্যন্ত যৌক্তিক মূল্যায়ন ডোজির। তার সময়ে কর্ডোভা বিশ্ববিদ্যালয় থেকে যে বিখ্যাত ব্যক্তিরা বের হয়েছিলেন তাদের মধ্যে ব্যাকরণবিদ আবু আলী আল কুতাইবা, ভাষা ও কবিতা উপাখ্যানবিদ আবু আলী আল কুলি, চিকিৎসক আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল উজরি, প্রখ্যাত বিদ্বান এবং আরবি অভিধান কিতাবুল আইন প্রণেতা মোহাম্মদ আবু বকর আল জুবাইদি, বিখ্যাত ফকিহ আবু ইব্রাহিম ও স্বনামধন্য হাদিস এবং আইনশাস্ত্র বিশারদ আবু বকর বিন মাবিয়া অন্যতম। এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খলিফা দ্বিতীয় হাকাম সকলকে শিক্ষার জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করতেন। এরপরে আমরা দেখব যে জ্ঞান চর্চার কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য, আরো সহযোগীকরণ করার জন্য তিনি কি করেছিলেন, একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন। জ্ঞানের প্রবাহটা যেন নিরবচ্ছিন্ন হয়, এ কারণে তিনি কি করেছিলেন, গ্রন্থাগার প্রতিষ্ঠার উপরে জোর দিয়েছিলেন। এবং গ্রন্থাগার প্রতিষ্ঠা করে তিনি কি করেছিলেন, গ্রন্থ সংগ্রহকারী ফাতিমা নামক একজন ব্যক্তিকে, ফাতিমা নামক একজন মহিলাকে তিনি কি করেছিলেন, গ্রন্থ সংগ্রহকারী নিয়োগ করেছিলেন। এবং এই বিখ্যাত ব্যক্তিত্ব গ্রন্থ সংগ্রহ করার জন্য তৎকালীন সময়ে কায়রো, মক্কা, মদিনা, বাগদাদ বিভিন্ন শহরে কি করেছিলেন, পাণ্ডুলিপি সংগ্রহ করে খলিফার দরবারে পাঠিয়েছিলেন। এবং তার সময়ে অসংখ্য পাণ্ডুলিপির সংগ্রহের কথা বলা হচ্ছে যে তার সময়ে সংগৃহীত পাণ্ডুলিপির সংখ্যা ছিল, বা তার লাইব্রেরিতে, প্রধান যে লাইব্রেরিতে সংরক্ষিত বইয়ের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এবং তার জীবদ্দশায় বা তার সমসাময়িক মিশরের রাজকীয় গ্রন্থাগার সেখানে ছিল 2 লক্ষ, এবং মুস্তান সিরিয়া কলেজ গ্রন্থাগারে ছিল 80,000, এবং ক্রমিক সংখ্যা নিরূপণের জন্য 44টি গ্রন্থ সংগৃহীত ছিল। এবং তার গ্রন্থাগারের যে প্রধান গ্রন্থাগারী খোজা তালিদ ছিলেন, এবং তিনি প্রধান গ্রন্থাগারিক নিয়োগ করেছিলেন, তার নাম ছিল খোজা তালিদ। এবং গ্রন্থ বাধায়ে তিনি, অর্থাৎ শুধু গ্রন্থ বা পাণ্ডুলিপি সংগ্রহ করা নয়, একটা বইকে যেন একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য তিনি কি করেছিলেন, গ্রন্থ বাধাই এবং প্রচ্ছদ আধুনিকীকরণের ব্যবস্থা তিনি করেছিলেন। এরপরে হচ্ছে গ্রন্থ রচনা এবং সংকলনে বা অনুবাদের জন্য পারিতোষিকের ব্যবস্থা। তিনি যারা এই কাজগুলো করত, গ্রন্থ রচনা করত, সংকলন করতেন বা অনুবাদ করতেন, তাদেরকে তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না, তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করেছিলেন। তারা যেন তাদের কাজের বিনিময়ে এবং জ্ঞান চর্চায় যেন আরো অগ্রসর হয়, আরো সাফল্য লাভ করে, এই কারণে তিনি কি করেছিলেন, পারিতোষিকের ব্যবস্থা করেছিলেন এবং রাজকীয় সম্মাননার তিনি ব্যবস্থা করেছিলেন। এবং আবুল ফারাজ ইস্পাহানি নামক একজন ব্যক্তির কিতাব আল আগানি রচনার জন্য তাকে স্বর্ণমুদ্রা এবং রাজকীয় সম্মান তিনি প্রদান করেছিলেন। এভাবে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় হাকাম তার গ্রন্থাগার প্রতিষ্ঠা, এবং গ্রন্থাগার শুধু তিনি প্রতিষ্ঠাই করেননি, জ্ঞান চর্চার প্রতি তার যে গভীর অনুরাগ, তিনি ইতিহাস, জীবনী বিশারদ এবং বংশ তালিকা সংরক্ষণের জন্য যথেষ্ট সচেষ্ট ছিলেন। এবং জ্ঞান বিজ্ঞানে যারা অবদান রাখত, তিনি তার দরবারে তাদেরকে নিয়ে আসতেন এবং সম্মাননা প্রদান করতেন। এরপরে আমরা দেখব যে জনহিতকর কার্যাবলী যেগুলো ছিল, যে জনহিতকর কার্যাবলী বলতে জনগণের মঙ্গলের জন্য যে কাজগুলো তিনি করেছিলেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বলবো।
যে জনহিতকর কার্যের মধ্যে যে অবৈতনিক বিদ্যালয় স্থাপন। অবৈতনিক বিদ্যালয় বলতে যে যে বিদ্যালয়ে পড়াশোনার জন্য কোনো পয়সা দিতে হয় না, পয়সা খরচ করতে হয় না, সেটা হচ্ছে অবৈতনিক বিদ্যালয়। এবং হাসপাতাল নির্মাণ, হাসপাতাল জনগণ যেন চিকিৎসা সুবিধা পায়, চিকিৎসা সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেখানে কি করেছিলেন, হাসপাতাল নির্মাণ করেছিলেন। এবং বিখ্যাত সেই চিকিৎসকদের তিনি বিরুদ্ধে নিয়োগ দিতেন। পান্থশালা অর্থাৎ পথচারীরা যেন ক্লান্তি তাদের সেরে নিতে পারে, বা পথ চলতে চলতে যেন কোথাও একটি আশ্রয় নিতে পারে, নিরাপদ আশ্রয় থাকতে পারে, এবং পান্থশালা নির্মাণ করেছিলেন। লঙ্গরখানা, গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য তিনি লঙ্গরখানা খুলেছিলেন। সড়ক নির্মাণ, নতুন সড়ক নির্মাণ এবং পুরাতন সড়কগুলো নির্মাণের ব্যবস্থা করেছিলেন। হাম্মামখানা এবং পানি সরবরাহ ব্যবস্থা তার অভিনব। এবং নদী থেকে পাইপের মাধ্যমে পানি সংগ্রহ যে ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন, তা তৎকালীন সময়ে ছিল অত্যন্ত বৈজ্ঞানিক একটা ব্যবস্থাপনা। এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তিনি ব্যবস্থা করেছিলেন। এরপরে কর্ডোভা জামে মসজিদের সামনে একটি চৌবাচ্চা নির্মাণ করেছিলেন, মার্বেল প্রস্তর খচিত যে চৌবাচ্চা, এই চৌবাচ্চা নির্মাণ করার জন্য প্রার্থনাকারীদের অজু কৌশল সারার জন্য সেটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। এরপরে ছিল তিনি মসজিদে মাকসুরা ও মিম্বার তৈরি করেছিলেন, যে যথেষ্ট নান্দনিক একটা মিম্বার তিনি 7 বছর ধরে তৈরি করেছিলেন, এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। আর জোহরা প্রাসাদের অসমাপ্ত কাজ, অর্থাৎ তার পিতা আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান কি করেছিলেন, জোহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন, জগৎ বিখ্যাত একটা প্রাসাদ। এই প্রাসাদের অসমাপ্ত কাজ কি করেছিলেন দ্বিতীয় আব্দুর রহমান, 15 বছর সময় নিয়ে তিনি কি করেছিলেন, নির্মাণ সম্পন্ন করেছিলেন। এবং এই কাজগুলো ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজগুলোর জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন। এবং ন্যায়পরায়ণতার জন্য তার জগৎ জোড়া খ্যাতি ছিল। ন্যায় বিচারের, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এবং তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে ন্যায় বিচার থেকে যেন একটা সামান্য পরিমাণ মানুষ বঞ্চিত না হয়, এবং ন্যায় বিচার যেন সকলের অধিকার হয়ে ওঠে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। এরপরে হচ্ছে মদ্যপান নিষিদ্ধ করা, অর্থাৎ তিনি মদ পান করতেন না, এবং রাজ্যের কেউ যেন মদ পানে অভ্যস্ত না হয়, এবং অসামাজিক কার্যকলাপ যেন বন্ধ হয়ে যায়, সেজন্য তিনি কি করেছিলেন, মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। এবং শুদ্ধাচার প্রতিষ্ঠা, নিজে আইনের প্রতি স্নেহশীল থাকতেন, এবং জনগণ যেন শুদ্ধাচার মেনে চলে, এই কারণে তিনি শুদ্ধাচার প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিলেন, জনগণের মাঝে প্রচার প্রচারণা করেছিলেন। এবং কেউ দুর্নীতির আশ্রয় নিয়ে কেউ যেন অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সেই ব্যবস্থা তিনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন। এবং এভাবেই হাকাম হয়ে উঠেছিলেন স্পেনের তৎকালীন সময়ে একজন যোগ্য নৃপতি, যোগ্য প্রভাবশালী একজন শাসক। তার সময়ের তিনি, আমরা মনে করি তিনি ছিলেন তার সময়ের এগিয়ে থাকা একজন শাসক, এবং এই জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য, অন্ধকার ইউরোপকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, এবং তার প্রতিষ্ঠিত লাইব্রেরিগুলো থেকে পরবর্তী সময়ে জ্ঞানের যে প্রবাহ, ল্যাটিন ভাষায় অনুবাদের মাধ্যমে, আরবীয় গ্রন্থাবলী বা গ্রিক গ্রন্থাবলী ল্যাটিন ভাষায় অনুবাদের মাধ্যমে পরবর্তী সময়ে ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডে যে বিশ্ববিদ্যালয় বা নবজাগরণ যে সৃষ্টি হয়েছিল বা রেনেসাঁ যে তৈরি হয়েছিল, সেই তার প্রতিষ্ঠিত লাইব্রেরির অনন্য ভূমিকা পালন করেছিল বলে আমরা মনে করি। আমাদের আর সময় নেই হয়তো, তো সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আবারও আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।